হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ভালোবাসো? তুমি আমাকে কৃষ্ণেন্দু এবার ভাঙা গলায় আধো আধো স্বরে বলেছিল। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর তুই শুধু আমার। কথাটা জেনে এবার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল কেমন অগোছালো হয়ে। সেটা সম্ভব নয়। গল্পটা তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। যেদিন তুমি আমাকে সেই বিকেলবেলা না বলেছিলে, তারপর আর কিছু নেই আমাদের মধ্যে। আর কখনো কিছু হতেও পারবে না। প্লিজ, তুমি চাও। আমি তোমার সাথে এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। প্লিজ, চাও। কথাগুলো বলে জিনিয়া নিজের হাতটা জোর করেই ছাড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। তারপর কেমন দিক বেদিক শূন্য হয়ে এগিয়ে এসেছিল রাস্তার মাঝে। আসলে পালাতে চাইছিল যেন সেই সময়টা থেকে, কৃষ্ণেন্দুর সামনে থেকে। তবে সেই সময় একটা গাড়ি ওর দিকে বেশ জোরেই এগিয়ে এসেছিল, কিন্তু জিনিয়া খেয়াল করেনি সেটা এত চিন্তার ভিড়ে। তবে কৃষ্ণেন্দু খেয়াল করেছিল, আর সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়েছিল জিনিয়ার কাছে, আর ওকে আগলে সরিয়ে দিয়েছিল গাড়ির সামনে থেকে। তবে নিজেকে বাঁচাতে পারেনি ঠিক। গাড়িটা এসে কৃষ্ণেন্দুকেই ধাক্কা মেরেছিল ভীষণ জোরে করে, আর কৃষ্ণেন্দু ছিটকে পড়েছিল রাস্তার মাঝে। আর জিনিয়ার সামনেই হাতে মাথায় চোট লেগে রক্ত হয়ে যন্ত্রণায় কাতরে উঠেছিল ছেলেটা। জিনিয়া সেসব দেখে যেন কেমন স্থির হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ড। তারপর দৌড়ে গিয়েছিল কৃষ্ণেন্দুর কাছে, ওকে মাটির থেকে তুলে ধরেছিল নিজের মধ্যে। তারপর ভেজা চোখে আঁকড়ে ধরেছিল ছেলেটিকে। কৃষ্ণেন্দু সেই সময় যন্ত্রণায় কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল যেন। তবে তার মধ্যে আধো আধো স্বরে জিজ্ঞাসা করে উঠেছিল, এই, তুই 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 ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? জিনিয়া এই প্রশ্ন শুনে কেমন শেষ হয়ে যাচ্ছিল যেন নিজে। এত যন্ত্রণার মধ্যেও কৃষ্ণেন্দু ওর কথা ভাবছে, আর ওর জন্যই হলো এসব। ওকে বাঁচাতে গিয়ে ছেলেটার এইভাবে চোট লাগলো। কথাটা ভেবেই জিনিয়া কৃষ্ণেন্দুকে কেমন জড়িয়ে ধরলো হঠাৎ। আসলে আর আটকে রাখতে পারলো না যেন নিজেকে। সব দূরত্ব ভুলে এই ছেলেটাকে আগলে রাখতে চাইলো শুধু মন। সেদিন এরপর সামনে একটা ছোট্ট নার্সিং হোমে নিয়ে গিয়েছিল জিনিয়া কৃষ্ণেন্দুকে। ওখানে ফার্স্ট এড করে ড্রেসিং করে দিয়েছিল ডক্টর। এরপর সিটি স্ক্যান, এক্স রে করে 1 ঘন্টা অবজারভেশনে রেখেছিল ওকে। এই সময় জিনিয়া কৃষ্ণেন্দুর কাছে ছিল সারাক্ষণ। জিনিয়া যেন কেমন এলোমেলো হয়েছিল এই মুহূর্তে। কৃষ্ণেন্দুর অ্যাক্সিডেন্টটা এখনো ভাসছে কেমন চোখের সামনে, তাই থমকে আছে খুব। এই সময় কৃষ্ণেন্দু বলে উঠল আস্তে গলায়। কিছু হয়নি আমার, চিন্তা করিস না। জিনিয়া এবার কেঁদে ফেলল হঠাৎ। ও ভাঙা স্বরেই বলে উঠল, তুমি কেন গেলে ওইভাবে গাড়ির সামনে? কিছু যদি একটা হয়ে যেত, একবারও ভাবলে না আমি কি করতাম? কথাগুলো শুনে কৃষ্ণেন্দু এবার স্থিরভাবে জিনিয়ার দিকে তাকিয়ে এখনো বলবি ভালোবাসিস না আমাকে? তোর চোখ বলে দিচ্ছে সত্যিটা। কেন করছিস এরকম? কেন নিজেকে আর আমাকে মিথ্যা বলছিস সারাক্ষণ যে সব শেষ? আসলে তুই তো আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছিস। কথাগুলো কেমন এক নিঃশ্বাসে বলেছিল কৃষ্ণেন্দু। তবে জিনিয়া এবার আর লুকোতে পারেনি পুরো কথাগুলো। ও একটু সময় নিয়ে বলে উঠেছিল, আমাদের মতো কিছু সম্ভব নয় কৃষ্ণেন্দু। আসলে তোমার মা আমাকে পছন্দ করে না একদম। 3 বছর আগে সেদিন বিকেলে ছাদে আমি যখন তোমাকে আমার মনের কথাগুলো বলেছিলাম, সেটা কাকিমা শুনে নিয়েছিল। আর তারপর তুমি চলে যাওয়ার পরে আমাদের ঘরে এসে আমাকে আর মাকে যেই কথাগুলো বলেছিল, সেটা আমরা দুজনে কোনোদিনও ভুলতে পারবো না। ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের জায়গাটা ওই বাড়িতে। আমরা আসছি তো তোমাকে ফাঁসানোর জন্য। আমি নাকি ওইসব ভালোবাসার কথা বলেছি। কথাগুলো আজও কানে বাজে আমার। যাই হোক, এরপর আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে এই অপমানটা কোনোদিনও ফেরত পেতে দেব না দ্বিতীয়বার। তাই তোমার থেকে আমাকে দূরে থাক। তুমি ভালো থেকো কৃষ্ণেন্দু, আমি সবসময় এটাই চাইবো। কিন্তু আমরা দুজনে কখনো একসাথে থাকতে আমি তোমার বাড়িতে খবর দিয়েছি।
কাকু কাকিমা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, আমি আসছি। কথাগুলো কেমন থমকে থাকা গলায় বলেছিল জিনিয়া। তারপর আর কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গিয়েছিল কৃষ্ণেন্দুর কাছ থেকে। কিন্তু কৃষ্ণেন্দু আজ বুঝেছিল কারণটা, কেন জিনিয়া এভাবে দূরে সরিয়ে রেখেছে ওকে। সেটা বুঝেও ছিল খুব পরিষ্কারভাবে। তবে তবে এবার এই কারণটাকে শেষ করতেই হবে, যেভাবেই হোক ওকে সবকিছু ঠিক করতে হবে। সেদিন কথাগুলো ভেবেই বাড়ি ফিরছিল ও। তারপর রাতে নিজে থেকেই বাবা মায়ের ঘরে এসেছিল। সঞ্চারী ছেলেকে এই সময় দেখে কেমন ব্যস্ত হয়ে উঠেছিল যেন। তাড়াতাড়ি কৃষ্ণেন্দুর কাছে এসে বলেছিল, তুই এই শরীরে কেন আসতে গেলি আবার? কতটা লেগেছে? কিছু দরকার হলে তো আমাকে ডাকতে পারতিস। এই কথায় কৃষ্ণেন্দু এবার কেমন স্থির গলায় বলে উঠেছে, কিছু কথা আছে আমার আসলে, তাই এই শরীরেও এখানে আসতে হলো। মা, তুমি জিনিয়া আর ওর মাকে কি বলেছিলে 3 বছর আগে? কতটা অপমান করেছিলে যে আজ ওরা কোনো রকম যোগাযোগ রাখতে চায় না আমাদের সাথে? একটা কথা শুনে রাখো, আমি জিনিয়াকে ভালোবাসি। ওর জন্যই আমি কলকাতায় ফিরেছি আবার। কথাটা তোমার জানা দরকার। কথাগুলো কেমন সঞ্চারী চোখে চোখ রেখে বলেছিল কৃষ্ণেন্দু। কিন্তু এটা শুনে সঞ্চারী কেমন ফোঁস করে উঠেছিল যেন। ও ভীষণ ঝাঁঝালো গলায় বলেছিল, তার মানে মেয়েটা শেষে তোর কান ভাঙালো, ফাঁসিয়ে নিল নিজের জালে। আমি ঠিকই চিনেছিলাম ওকে। মা মেয়ে দুজনে সুযোগ সন্ধানী প্ল্যান করে সব করেছে। কথাগুলো কিরকম এক নিঃশ্বাসে বলল ও। কৃষ্ণেন্দু এবার জোর গলায় বলে উঠল, মা, তুমি থামবে? যা মুখে আসছে তাই বলছো। এতটা খারাপ ভাবলে কি করে তুমি ওদের? এখন বুঝেছি জিনিয়া কেন আমাকে এড়িয়ে চলতো। তোমার এইসব কথার জন্য, এই অপমানগুলোর জন্য। ছি ছি ছি, আমার তো ভেবেই লজ্জা লাগছে। কথাগুলো কেমন অস্থির গলায় বলেছিল কৃষ্ণেন্দু। সেই মুহূর্তে কৃষ্ণেন্দুর বাবা অভিষেক বাবু আর চুপ না থেকে বলে উঠেছিলেন, সঞ্চারী, তোমার মনে এদের জন্য এইসব ছিল? এত নোংরা কথাবার্তা আমি ভাবতে পারছি না। এই কথায় সঞ্চারী এবার অসহ্য হয়ে বলে উঠল, হ্যাঁ ছিল। আর যেটা বলছি সত্যি বলেছি। তুমি ভালো মানুষ বলে কখনো কিছু দেখতে পাও না। ওই মা আর মেয়ে দুজনে মিলে ফ্রিতে এতদিন আমাদের বাড়িতে থেকে গেল, তাতেও শান্তি হলো না। এবার আমার ছেলের ঘাড়ে সারা জীবন ছোলার ইচ্ছে। আর ছেলেটাও হয়েছে তোমার মতন। নইলে ওর কি মেয়ের অভাব? কিন্তু না, জিনিয়া ছাড়া আর কাউকে পেল না। কথাগুলো কেমন রাগের মতোই বলেছিল সঞ্চারী। কিন্তু অভিষেকবাবু এবার সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, আমার ছেলে যাকে পছন্দ করেছে একদম ঠিক পছন্দ করেছে। জিনিয়ার থেকে ভালো মেয়ে আর কেউ হয় না। আর তুমি আমার বন্ধুর ফ্যামিলিকে নিয়ে এত কিছু বললে যখন, তখন কিছু কথা তোমারও জানা দরকার। যখন আমি প্রথম পড়াশোনার জন্য কলকাতা এসেছিলাম, তখন হোস্টেলে থাকার মতনও আমার সামর্থ্য ছিল না। এই অনিরুদ্ধের বাড়িতে আমি দিনের পর দিন থাকতাম। তারপর যখন চাকরি ছেড়ে পার্টনারশিপে প্রথম এই সোনার ব্যবসাটা শুরু করি, অনিরুদ্ধ ছাড়া আমি কখনোই কিছু করতে পারতাম না। ও নিজের সমস্ত কন্ট্যাক্ট দিয়ে হেল্প করেছিল ইনভেস্টর পাওয়ার জন্য। আর সব থেকে বড় কথা কি জানো? যখন তোমার ডেলিভারি হলো, সেই সময় তোমার কতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল নিশ্চয়ই মনে আছে। সে সময় আমার ব্যবসায় ভীষণ লস হয়ে গিয়েছিল। হঠাৎ একটা আউটলেটে আগুন ধরে গিয়েছিল। সেই সময় তোমার চিকিৎসার সমস্ত খরচ, হসপিটালের বিল সব কিছু অনিরুদ্ধ দিয়েছিল, কিছু না বলতেই। কারণ আমার তোমার ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতা ছিল না। কিন্তু এত কিছু করেও অনিরুদ্ধ আমার কাছ থেকে কথা নিয়েছিল যাতে এসব কিছু আমি কোনোদিন কাউকে না বলি। এগুলো আমার আর ওর ব্যাপার। এতটাও কাছের ভাবতো ও আমাকে। আর আজ যে তুমি বেঁচে আসো, সেটা অনিরুদ্ধর জন্যই। তার অবর্তমানে আমি তার স্ত্রী মেয়েকে দেখেছি, এটা কোনো মহান ব্যাপার না। বা আমি ওদের ওপর কোনো দয়া করিনি, কিন্তু আমি শুধু আমার কর্তব্য করেছি। কথাগুলো ভীষণ জোর গলায় বলেছিল অভিষেকবাবু। তারপর ছেলের দিকে তাকিয়ে বলেছিল, আমি কাল নিজে যাব জিনিয়াদের বাড়ি তোমাদের বিয়ের কথা বলতে। দরকার হলে হাত জোর করে ক্ষমা চাইব সঞ্চারের সমস্ত অপমানগুলোর জন্য।
কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক জিনিয়ার সাথেই তোর বিয়ে হবে। কথাগুলো শুনে কৃষ্ণেন্দুর চোখ দুটো ভিজে এলেও মুখে হাসি ছিল। অন্তত বাবা ওর সাথে আছে, এবার হয়তো গল্পটা কমপ্লিট হবে। কিন্তু পরের দিন জিনিয়াদের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ একজন এসেছিল নিজের থেকে অভিষেক বাবুর কাছে, সঙ্গে যাবে বলে সঞ্চারী। আসলে খালা তো কিছু শুনে কেমন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল ওর। ওর অপরাধ বোধে যে ওর প্রাণ বাঁচালো, তার বউ মেয়ের সাথেই এত খারাপ ব্যবহার করেছে, এত ছোট চোখে দেখেছে দিনের পর দিন। কথাগুলো ভেবেই সারা রাত ঘুম আসেনি, তাই নিজ থেকেই পরের দিন অভিষেক বাবুর কাছে এসে আস্তে গলায় বলেছিল, আমাকে নিয়ে যাবে একবার জিনিয়াদের বাড়ি প্লিজ? শুধু একবার ক্ষমা চাইবো, নাহলে আমি থাকতে পারবো না। চোখ মেলাতে পারছি না নিজের সাথে নিজে। আর তুমি ঠিকই বলেছিলে, ওই মেয়ের থেকে ভালো আর কেউ আমার ছেলের জন্য হবে না। কথাগুলো শুনে অভিষেকবাবু কিছু না বললেও ফিরিয়ে দিতে পারেনি সঞ্চারীকে। সঙ্গে নিয়ে যেতেই হয়েছিল জিনিয়াদের বাড়ি, সাথে কৃষ্ণেন্দ্রও ছিল। তবে নন্দিনী সেদিন কলিং বেল আওয়াজ শুনে কিছু না ভেবেই দরজা খুলেছিল। এমনিতেই মন মেজাজ ভালো না, জিনিয়ার বিয়েটা ভেঙে গেছে তীর্থের সাথে। এই চিন্তার ভিড়েই দরজা খুলে ওদের সবাইকে দেখে বেশ অবাক হয়েছিল নন্দিনী। তবে আরও অবাক হয়েছিল যখন ভিড়ে ঢুকে সঞ্চারী নিজের ক্ষমা চেয়েছিল ভীষণভাবে সেদিনের ব্যবহারের জন্য। এরপর অভিষেকবাবু হাত জোড়ে করেই বলেছিল, আজ আমরা খালি হাতে যাব বলে আসিনি। আমরা কৃষ্ণনন্দের জন্য জিনিয়াকে চাই। তুমি কিন্তু না বলতে পারবে না। এই কথায় নন্দিনী কিন্তু কিন্তু না করেও না বলতে পারেনি। আসলে অভিষেকবাবু বড় দাদার মতন, সে হাত জোড় করে কিছু বললে কিভাবেই বা অস্বীকার করবে। তবে জিনিয়া সেই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে কেমন মূর্তির মতো দাঁড়িয়েছিল। কি হচ্ছে কিছু বুঝতেই পারছিল না ঠিক। যে সঞ্চারী কাকিমা ওকে এত অপছন্দ করত, সে নিজে এসেছে সম্বন্ধ নিয়ে। কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না ওর যেন। তার মধ্যেই অভিষেকবাবুর চোখ হঠাৎ জিনিয়ার দিকে পড়ল। উনি সঙ্গে সঙ্গে জিনিয়ার কাছে গিয়ে ওকে ডেকে এনেছিল সবার মাঝে। সেই সময় সঞ্চারী নিজ থেকেই বলে উঠেছিল, জানি যে ব্যবহার আমি করেছি সেটা কোনো দিন ভোলা সম্ভব না। তাও বলছি মা, যদি সম্ভব হয় তাহলে ওইসব কথাগুলো মনে রেখো না। আর আমার ছেলের জন্য তোমার থেকে ভালো আর কেউ হবে না। কথাগুলো শুনে জিনিয়া আর কিছু বলতে পারেনি। সবটা কেমন অবিশ্বাস্য মনে হয়েছে। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু হঠাৎ বলে উঠেছিল নন্দিনীর দিকে তাকিয়ে, কাকিমা, আমি কি জিনিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি একটু? এই প্রশ্নে নন্দিনী এবার আর কঠিন হয়ে থাকতে না পেরে আলতো স্বরে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই, যাও তোমরা ব্যালকনিতে গিয়ে কথা বলো। জিনিয়া, যা ওর সাথে। শেষ কথাটা উনি জিনিয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে বলেছিল। জিনিয়া এবার কিছুটা ইতস্তত হয়ে এসেছিল কৃষ্ণেন্দুর সাথে। তবে ব্যালকনিতে এসে সে আর শান্ত থাকতে না পেরে কেমন এলোমেলো হয়ে কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এসব? সবকিছু এক রাতের মধ্যে বদলে কি করে গেল? এই কথায় কৃষ্ণেন্দু আলতো হেসে বলেছিল, জীবনে কখনো কখনো ম্যাজিক হয়, যখন সবকিছু ঠিক হয়ে যায়। কথাটায় জিনিয়া কি বলবে ঠিক বুঝতে পারল না। সত্যি কি এটাও সম্ভব? এই স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু, কিন্তু কৃষ্ণেন্দু এই মুহূর্তে এই নিস্তব্ধ সময় বলে উঠল, জানি আমি অনেক দেরি করে ফেলেছি। সেদিন বিকেলে যেটা বুঝিনি, এই 3 বছরে সেটা প্রত্যেক মুহূর্তে বুঝেছি। ভালোবাসি তোকে, সারা জীবন তোর সাথেই থাকতে চাই। উইল ইউ ম্যারি মি জিনিয়া? কথাগুলো কেমন স্থির চোখে বলেছিল কৃষ্ণেন্দু। জিনিয়াও এই সময় কেমন অপলক হয়ে তাকিয়েছিল ওর দিকে, কিন্তু কিছু বলতে পারেনি ঠিক। শব্দগুলো হারিয়ে গিয়েছিল হঠাৎ, আর তার বদলে একটা নরম হাসি এসে জড়ো হয়েছিল ঠোঁটের কণায়। কৃষ্ণেন্দু এটা দেখে উত্তরটা খুঁজে পেয়েছিল নিজের। তারপর খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল জিনিয়াকে একটা নতুন জীবনের